নার্সিং ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের সাজেশন বলতে ঠিক যতটুকু বোঝায় ততটুকুই আমরা দেখাবো। বাংলাটা দিয়েছিলাম, তোমরা খুব আগ্রহ প্রকাশ করেছিলে, যার কারণে আমরা ইংলিশেরটা এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটা অনেক বড় হতে চলেছে, যেহেতু সবকিছু আজকে বিস্তারিত বুঝিয়ে দিব লাস্ট মুহূর্তের জন্য, এবং আমরা একটা 1.5 মিনিটের বিজ্ঞাপনের পরে আমরা আমাদের মেইন ভিডিওতে সুইচ করে যাব। তুমি মানো অথবা না মানো, নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো একটি কলেজে একটি সিট পেতে চাও, অথচ নার্সিং ভর্তি পরীক্ষার আগে পরিমিত পরিমাণ এক্সাম দিয়ে নিজেকে যাচাই করনি, তাহলে সেই আশা দুরাশায় পরিণত হবে, এ ব্যাপারে নিশ্চিত থাকো। পরিমিত পরিমাণ প্র্যাকটিস না করলে সবকিছু পড়া সত্ত্বেও নার্সিং ভর্তি পরীক্ষার এক্সাম হলে গিয়ে অসহায়ের মতন তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকবে না। এক্ষেত্রে শেষ সময়ে সাহায্য করবে আমাদের এক্সাম ব্যাচ, কিন্তু এই প্রযুক্তি নির্ভর যুগে শুধুমাত্র সাধারণ একটি এক্সাম ব্যাচে তুমি কেন ভর্তি হবে? তাই চলো জেনে নিই আমাদের এক্সাম ব্যাচে কি কি ফিচার থাকছে। প্রথমত, এক্সাম ব্যাচে ভর্তি হলে আমাদের এই সম্পূর্ণ বইটির পিডিএফ তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ, যাতে করে পড়ার উৎস সম্পর্কে তোমাদেরকে কোনো চিন্তা না করতে হয়। সাথে থাকছে একটি বিস্তারিত রুটিন, যেখানে 30 দিনে একদম ম্যাথমেটিক্যালি তোমার পুরো প্রিপারেশনটাকে শেষ করে দেওয়া। সপ্তাহে 5টি এক্সাম হবে 100 মার্কের, অর্থাৎ টোটাল 500 মার্কের এক্সাম প্রতি সপ্তাহে। প্রস্তুতির শেষ মুহূর্তে এসে তোমরা পাগল পারা হয়ে ছুটে বেরো শুধুমাত্র একটা সাজেশনের জন্য। আমাদের এখানে প্রতি সপ্তাহে যে 500 মার্কের 500টি এমসিকিউ থাকবে, তার মধ্যে ম্যাক্সিমাম থাকবে বিসিএস, চাকরি সহ বিভিন্ন প্রিভিয়াস প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্ন, যাতে করে তোমার সাজেশনের যে তৃষ্ণা তা যেন মিটে যায়। পাশাপাশি এআই নির্ভরভাবে এই রিভিশন সাইকেল অ্যাড করা হয়েছে, যেই রিভিশন সাইকেলে একই পড়া তুমি মোট 3 বার ফিরে পাবা, অর্থাৎ একই পৃষ্ঠা 3 বার সাইকেল চক্রাকারে ঘুরে আসবে। পুরোনো পড়া থেকে 60% এবং নতুন পড়া থেকে 40%, এভাবে সুন্দর করে কোয়েশ্চেন গুলোকে সাজানো হয়েছে। ডিপ্লোমার জন্য কোর্স ফি 600 এবং মিডিওফারের জন্য 600, বিএসসির জন্য 700। নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই তোমার ভর্তি কনফার্ম করে নাও। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমরা আসলে কি বোঝানোর চেষ্টা করেছি। শুরুতে আমি একটু সরে যাচ্ছি, সম্পূর্ণ যেই প্রিপারেশনটা ইংলিশের সেটা শুরুতে দেখে নাও, তারপরে সাজেশনটা আমি ব্যক্ত করছি। সম্পূর্ণ প্রিপারেশনের যে টপিকগুলো লেখা আছে আমি একটু পরিচয় করে দিচ্ছি, লাস্টে সাজেশনের কথা বলতেছি। আর এবি মানে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এবং এসবি মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুটো একে অপরের সাথে সম্পৃক্ত। ডিগ্রি, ভয়েস, ন্যারেশন, টেন্স এবং পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। ইন্টারচেঞ্জ শুরুতে চিনতে হবে, এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো চিন্তা হবে। এবং নাউন কখনো কখনো প্রোনাউনে রূপান্তরিত হয়ে যায় কিভাবে, শব্দের শেষে কি যোগ করলে, এই জিনিসগুলো পড়ে ফেলতে হবে। হ্যাঁ, তো এটাই আর কি। আবার মানে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয় আর কি। আচ্ছা, যাই হোক, আর্টিকেল, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, কন্ডিশনাল সেন্টেন্স, নাম্বার, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, এবং তারপরে যে ভোকাবুলারি অংশ, মুখস্থ অংশ, ট্রান্সলেশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম এন্ড ফ্রেজ, স্পেলিং এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর কিছু ছোট ছোট টপিক আছে, যেমন সিন্স ফর সংক্রান্ত যে টপিক গুলা। তারপর ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব আছে, লিঙ্কার আছে এবং সেন্টেন্স আছে। এই হচ্ছে আমাদের টোটাল প্রিপারেশন। মানে এটা যদি কেউ করে 100% প্রিপারেশন তার কমপ্লিট হয়ে যাচ্ছে এই টপিক গুলো করলে। এখন চলো আমরা সাজেশনের দিকে চলে আসি। কথা হচ্ছে, প্রথমে আমরা দেখিয়ে দিই এখানে কতগুলো নাম্বার দেওয়া আছে। দেখো তো, আশা করি দেখতে পাচ্ছ 1 2 3 4 9 10 6, আর হচ্ছে 16 12 আর 15। এই নাম্বারগুলো যদি কেউ নার্সিং ভর্তি পরীক্ষায় না পড়ে যায় ইংলিশের জন্য, এই নাম্বারগুলো যদি কেউ না পড়ে, তাহলে তার নার্সিং ভর্তি পরীক্ষায় বসা এক ধরনের পাপ। এইগুলা তাকে পড়তেই হবে, এবং বলা বাহুল্য যে এইগুলো পড়লে তোমার ইংলিশের প্রিপারেশন কিন্তু মোটামুটি 14% কমপ্লিট হয়ে যাবে। জানো, এই কয়েকটা জাস্ট 14% কমপ্লিট হয়ে যাবে। সেগুলো আশা করি দেখতে পাচ্ছ। এই যে রাইট ফর্ম, ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে তো মিনিমাম 2-3টা প্রশ্ন তুমি এমনি কম পাবা। তারপরে 2 3 দেখো, ভয়েস থেকে আসলে কখনো কখনো ন্যারেশন থেকে আসে না, ন্যারেশন থেকে আসলে ভয়েস থেকে আসে না। তো এটা আসলে ডিপেন্ড করতেছে, আমরা তো আসলে 50-50 চান্সেস বলতে পারি না, এই জন্য আমরা সবগুলো এখানে দিয়েছি। এই যে তোমরা এই লাস্টে যেগুলো দেখতে পাচ্ছ 16 12 আর 15। তো দেখো, আমরা শুরুতে হচ্ছে এই যে ভোকাবুলারি অংশ, যেটা ভোকাবুলারি অংশের মধ্যে কিন্তু অনেকগুলোই আছে, কিন্তু যার মধ্যে এই যে ট্রান্সলেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর হচ্ছে গিয়ে স্পেলিং, এই তিনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা পড়লে তোমার যদি ভাগ্য ভালো থাকে, তাহলে এই তিনটা পড়লে তুমি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। বুঝতে পারছো? আর এখানে যে টপিকের কথা বলছি, 1 2 3 4 9 10 আর 6, এই কয়েকটা পড়লে তুমি 14% অনায়াসে কমন পেয়ে যাবা, তার বেশিও পেয়ে যাবে, এটা কম করে বলছি। 16-17% বেশি, তার বেশি পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, গেল। এখন এই হচ্ছে তোমাদের নাম্বারিং এর পুরোটা বিষয় এখানে দেওয়া আছে, এগুলোর উপরে আর কোনো কথা নাই। এখন তোমাদেরকে একটু ক্ষুদ্র ক্ষুদ্র কথা বলি, যেগুলো না বললেই নয়। তো আসো, ধৈর্য ধরে দেখো পুরোটা। তুমি যদি একবারে চাও যে ভাই এক লাইনে সাজেশন দিয়ে দিবে, বিষয়টা তো কখনো সম্ভব না। আচ্ছা, 1 নম্বরে দেখো। আর এগুলো ভাই সব থেকে বড় কথা হচ্ছে কি, তুমি সবসময় রুলস করে পারবা না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি একটা ছোট কথা বলি, কন্ডিশনাল সেন্টেন্সের জন্য কেউ যদি 30টা সেন্টেন্স প্র্যাকটিস করে, আর কিচ্ছু লাগবে না। আর রাইট ফ্রম ভার্বের জন্য কেউ যদি হচ্ছে 50টা প্রশ্ন ইয়া করে, আর কিচ্ছু লাগবে না। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এই জন্যই আমি বলি যে আমাদের যে এক্সাম ব্যাচ আছে, তুমি ওইখানে যদি ভর্তি হও, এখানে সবগুলো আমরা এই শিডিউল এমন ভাবে এটার হচ্ছে স্কেচটা করছি যে তোমার প্রিপারেশন এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিভিশন সাইকেল অ্যাড করা আছে, অনেক অনেক কিছু অ্যাড করা আছে। যাই হোক, রাইট ফ্রম ভার্বেরটা দেখো। এই রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা একে অপরের সাথে সম্পৃক্ত।
এর মধ্যে থেকে কোনো প্রকার কোনো কাটছাট করার কোনো ওয়ে নাই। তুমি কোনো কাটছাট করতে পারবে না, তোমাকে পড়তেই হবে। ডিগ্রি, ভয়েস, ন্যারেশন, এই জিনিসগুলো টেন্স দেওয়া হয়নি কি জন্য? কারণ ছোটবেলা থেকে তুমি এগুলো পড়ছো। পার্টস অফ স্পিচে দেখো, পার্টস অফ স্পিচের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাউন, তারপরে প্রোনাউনটা ইম্পর্টেন্ট আছে, মানে সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি। ভার্ব ইম্পর্টেন্ট না, এর কারণ কি জানো? কারণ অলরেডি আমরা রাইট ফ্রম ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে এই টপিক শেষ করে ফেলছি। তার থেকে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সব থেকে কম ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দেখো এই যে লিটারেচার, এই লিটারেচার অংশে যত পড়বা তার কোনো শেষ নাই। তো প্রত্যেকটা বইয়ে মোটামুটি ভালো করে দেওয়া আছে, যে কোনো একটা বই তো তোমরা কিনছো, ওইখান থেকে পড়ে ফেলবা, ইনশাল্লাহ এখান থেকে কম পেয়ে যাবা। সব বই মোটামুটি সেম দেওয়া আছে, আমি যতটুকু দেখছি, মানে সেম পরিসরে দেওয়া আছে, কে কোন গ্রন্থ লিখছে এইগুলাই আর কি। তো আর কথা বাড়ায় লাভ নেই। আর ভোকাবুলারির কথা যদি বলি, শোনো, গ্রুপ ভার্ব, ইডিয়ম এন্ড ফ্রেজ হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু আমি যেগুলো দিছি, যে তিনটা দিছি, মানে হচ্ছে 16, 12 আর 15, এই তিনটা যদি পড়ো তাহলে তুমি, তোমার কপাল ভালো থাকলে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোর মধ্যে থেকে কম পড়ে। ইডিয়ম এন্ড ফ্রেজ এটা পড়তে অনেক বেশি কষ্ট হয়, তুমি এটা বাদ দিয়ে দিলা, এই সময়টা অন্য জায়গায় দিয়ে যদি ওইখান থেকে ভালো মার্ক গেইন করা যায় তাহলে খারাপ কি? আশা করি তোমাদেরকে পুরো ইংলিশের যে ব্যাপারটা সেটা তোমাদেরকে এক ভিডিওতে বুঝে দেওয়ার চেষ্টা করছি। আর হচ্ছে এই যে এইগুলা ছোট 5 মিনিট 5 মিনিট করে লাগে প্রত্যেকটা টপিক পড়তে, এগুলো তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? সেন্টেন্স মানে কি, বাক্য। ও আর একটা কথা, এই যে এখানে ট্রান্সফরমেশন লিখছি না, কোথায় গেল ট্রান্সফরমেশন? এই যে এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, দেখো এখানে একটু আমি দিয়ে দিচ্ছি। শোনো, ট্রান্সফরমেশন, ঠিক আছে? ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন এর মধ্যে কি কি আছে? ওই যে তোমার সেন্টেন্স পড়ছো না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল কিভাবে কমপ্লেক্সে রূপান্তরিত হয়, কমপ্লেক্স কিভাবে কম্পাউন্ডে রূপান্তরিত হয়, এইগুলো আর কি। তারপরে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে কিভাবে হচ্ছে ইন্টারোগেটিভ, ইত্যাদি সবকিছু আর কি। এগুলোকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন, মানে সেন্টেন্স পরিবর্তন করা। তো এই হচ্ছে আমাদের পুরো ইংলিশের স্কেচ। ধন্যবাদ সবাইকে।